সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনে মতভিন্নতা, অভিযান ভুলে আলোচনায় জামায়াত। প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমিয়ে বাড়ানো হয়েছে করের বোঝা, আশাভঙ্গের কথা জানালো সিপিডি। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় চট্টগ্রাম ও খুলনায় জনদুর্ভোগ, কক্সবাজারের রামুতে পাহাড় ধসে নিহত এক। ইরানিরা কখনো আত্মসমর্পণ করে না, জাতির উদ্দেশ্যে ভাষণে খামিনি, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। বুধবার ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনায় এনসিপি সহ একাধিক দল এনসিসির পক্ষে মত দেয়। জামায়াত পক্ষে মত দিলেও কিছু পর্যবেক্ষণ দিয়েছে, আর বিএনপি ও সিপিবি সহ কয়েকটি দল এনসিসি গঠনের বিপক্ষে মত দিয়েছে। সংস্কার প্রশ্নে ঐক্য তৈরিতে বিএনপি, জামায়াত সহ ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ের আলোচনায় কয়েকটি বিষয়ে মতৈক্য হয়েছে, বাকি বিষয়গুলো নিয়ে দ্বিতীয় দফার আলোচনা চলছে। এই পর্যায়ে মঙ্গলবারের বৈঠকে অনুপস্থিত থাকলেও বুধবার আলোচনায় অংশ নেয় জামায়াত। এদিন আলোচনায় প্রাধান্য পায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, যার কাজ হবে সকল সাংবিধানিক পদে নিয়োগ প্রদান ও জরুরি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ। প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। আলোচনায় এনসিসি গঠনের পক্ষে মত দেয় জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ কয়েকটি দল। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন এবং অডিটর জেনারেলের পদ, এই 5টি প্রতিষ্ঠানকে এই সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের আওতায় আনা যায় কিনা। যারা বিরোধিতা করছেন তাদের কাছে যদি এর বিকল্প কোনো প্রস্তাবনা থাকে, যে আমাদের কনসার্নটাকে অ্যাড্রেস করতে হবে, যে এই কমিশনগুলো যাতে নিউট্রাল থাকে, দলীয়করণ না হয়। জামায়াত এনসিসি গঠনের পক্ষে মত দিলেও রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে এর বাইরে রাখতে চায় তারা। প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস থাকবে, এই দুইজনের ব্যাপারে আমরা আপত্তি করেছি। এই জন্যে ওনাদের এই কমিটিতে আনলে এখানে যদি কোনো রকম বিরোধ তৈরি হয়, তাহলে এটা মীমাংসা করার আর কোনো বডি থাকে না। বিএনপি ও সিপিবির পক্ষ থেকে বলা হয়, এই মুহূর্তে প্রধান কাজ হলো সুষ্ঠু নির্বাচন করা, এনসিসি গঠনের প্রয়োজন নেই। এই মুহূর্তে আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না। ব্যালেন্স অফ পাওয়ারের জন্য আগামীতে আমরা এ ধরনের বিষয় ভাবতে রাজি আছি। সালাহ উদ্দিন আহমেদ বলেন, জবাবদিহিতা নেই এমন কোনো কিছুকে সমর্থন করে না বিএনপি। এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়ম, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। তবে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, জবাবদিহিতা নিশ্চিত করা যাবে, তার আগে ঐকমত্য প্রয়োজন। প্রতিষ্ঠান হিসেবে এনসিসির জবাবদিহিতার প্রশ্ন যদি ওঠে, তাহলে এটাও মনে রাখতে হবে আমাদের যে জবাবদিহিতার ব্যবস্থাটা কাঠামোগতভাবেই তৈরি করা যায়। আমরা যদি একমত হই যে এই ধরনের একটি ব্যবস্থা তৈরি করতে চাই, তাহলে বিভিন্নভাবেই এই জবাবদিহিতাকে নিশ্চিত করা যাবে। তিনি জানান, রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে আগামীকাল আলোচনা হবে, আর দ্বিতীয় দিনের অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে আগামী সপ্তাহে। কখনো কখনো একটু ভিন্ন মত থাকবে। শিমুল বাশার, দীপ্ত সংবাদ, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক পছন্দ হয়নি বলেই একটি দল নারাজ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধনের সময় তিনি কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি বিশেষ দল শুধুমাত্র ওই বৈঠক পছন্দ হয়নি বলেই জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়নি। তিনি জানান, এখন তাদের গুরুত্বপূর্ণ মনে হলেও নির্বাচন হলে তাদের গুরুত্ব কমে যাবে, আর এ কারণেই তারা নির্বাচন নিয়ে অনিচ্ছুক। অনেকের পছন্দ হয় নাই, এরপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল
তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে, যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয়নি। প্রস্তাবিত 2025-26 অর্থ বছরের বাজেটকে আশা ভঙ্গের বাজেট হিসেবে দেখছে সিপিডি। মঙ্গলবার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আলোচনা সভায় বক্তারা জানান, প্রস্তাবিত বাজেটে অবহেলিতদের জন্য কোনো সুখবর নেই, বরং বরাদ্দ কমিয়ে বাড়ানো হয়েছে করের বোঝা। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দেশের অবহেলিত মানুষ কি পেলেন, এমন আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত বাজেট আলোচনায় নানা ধরনের অপ্রাপ্তি আর হতাশার কথা জানান তারা। ইনভেস্টমেন্টের জায়গাটা কোথায় আসলে? বক্তারা জানান, একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার বাজেট প্রণয়নের সুযোগ পেয়েছে, কিন্তু এই বাজেটে সেই প্রত্যাশা পূরণ হয়নি। স্থানীয় পর্যায়ে বরাদ্দের স্বচ্ছতা এখনো প্রশ্নবিদ্ধ। আসলে যারা বাস্তবায়ন করে তাদের কতটুকু দক্ষতা আছে এবং স্বচ্ছতা কতটুকু নিশ্চিত হবে। ছোট ছোট যে জায়গাগুলোতে আসলে আমরা নজর দিতে চাই, বাংলাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর অবহেলিত জনগোষ্ঠীর যদি হিসাব করেন সেটাই আসলে মেজরিটি। বাজেট ছিল 70,000 কোটি টাকা, কমে হলো 69,000 কোটি টাকা, অর্থাৎ কিছু ভ্যালু অ্যাডজাস্টমেন্ট হয়েছে। বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়ার দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। বাণিজ্যিক আমদানিকারকদের অগ্রিম কর 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে, যা এসএমই উদ্যোক্তাদের কাঁচামাল সংগ্রহ ব্যয় বাড়াবে। এই অপচয় এবং দুর্নীতি কমাইলে এই বাজেটের মধ্য থেকেই কিছু করা সম্ভব যারা অবহেলিত। আলোচনায় অর্থনীতিবিদরা বলেন, 2024 সালে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা হলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত বাজেটে নানা ধরনের বৈষম্য রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের যে বরাদ্দ হয়েছে সেটাও প্রয়োজনের তুলনায় অনেক কম। অগ্রাধিকারের জায়গায় পরিবর্তন হবে, বরাদ্দগুলো আরও বেশি স্বচ্ছতার সঙ্গে আসবে, অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলো পরিষ্কার হবে। এগুলো আমরা এই বাজেটের মধ্যে ছাঁচের কোনো পরিবর্তন হয়নি। বৈষম্য নিরসনের কথা যদি আমি এসডিজি 10-এর কথা বলি, তাহলে তো আমরা তো এসডিজি 10-এর উল্টো দিকে আমরা হাঁটছি, তাই না? তাহলে মিসড অপরচুনিটি, আমি বলবো লস্ট অপরচুনিটি। কারণ হলো যে এইবারই কিন্তু একটা সুযোগ ছিল একটা বেঞ্চমার্ক করে যাওয়া, যে বেঞ্চমার্কের ভিত্তিতে আমরা আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারতাম। আসছে বাজেটকে ভুলভ্রান্তি, সংস্কার বিমুখ এবং সাম্য বিরোধী বাজেট হিসেবে আখ্যা দেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ভুলভ্রান্তির বাজেট, সংস্কার বিমুখ বাজেট এবং একই সাথে সাম্য বিরোধী বাজেট, এবং এই তিনটি চরিত্রই এই টেনে আপনি এর প্রক্রিয়া, এর কাঠামো, এর পদক্ষেপ এবং অন্যান্য বাস্তবায়নের ভিতরে আপনি দেখতে পাবেন। বাজেটে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়, বরং সামগ্রিক জনগোষ্ঠীর প্রত্যাশা এই বাজেটে প্রতিফলিত হয়নি বলেও জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমি বারবার প্রশ্ন করব, আমরা কি করেছি? শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম ও খুলনা সদরের বাসিন্দারা। কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একজন নিহত হয়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 72 ঘন্টা সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বুধবার ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নগরীর জিএসি মোড়, আগ্রাবাদ, চৌমোহনী ও বাকলিয়া সহ বেশ কিছু নিচু এলাকায় পানি জমায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। টানা বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারের রামুতে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে বৃষ্টির সময় রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে পাহাড়ের পাদদেশে কাজ করছিলেন তিনি। এ সময় আকস্মিকভাবে পাহাড় ধসের ঘটনা ঘটে। টানা বৃষ্টিতে খুলনা সদরের বেশিরভাগ সড়ক, অলিগলি, এমনকি প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। আধা ঘন্টা বৃষ্টি হইলেই মোটামুটি রোদ 1 ফুট পানি উঠে যায়, হাঁটাচলা করা যায় না। 8 বছর থেকে 10 বছর এই একই জলাবদ্ধতায় খুলনার মানুষ অতিষ্ঠ। বরগুনায় বুধবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় 130.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কখনো ভারী আবার কখনো হালকা বৃষ্টিতে নাকাল নগরবাসী। যে পরিমাণ পানি হয়েছে তাতে চলাফেরা খুবই কষ্টকর। ড্রেনের মাথা থেকে যে পানিতে নামবে সেই জায়গায় কোনো ব্যবস্থাপনা নাই। বরিশালে টানা বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাওয়ায় নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে,
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ৭২ ঘন্টা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা ঝড়ো বৃষ্টি হতে পারে। সুস্পষ্ট লঘুচাপ পশ্চিমবঙ্গ বরাবর অবস্থান করছে এবং তার বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কোথাও কোথাও বজ্রবৃষ্টি হতে পারে এবং এই বজ্রবৃষ্টির সাথে বজ্রপাত হতে পারে। দীপ্ত বার্তা কক্ষ। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানিরা কখন আত্মসমর্পণ করে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। ইরানের হামলায় এখন পর্যন্ত ২৪ জন ইসরায়েলি নিহত ও ৮০৪ জন আহত হয়েছে। আর ইসরায়েলি হামলায় ইরানে ৫৮৫ জন নিহত ও ১৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। ইরানের জনগণ আত্মসমর্পণকারীদের দলে নয়। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত ১৩ জুন থেকে ইরান ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন নিক্ষেপ করেছে। এর ফলে তারা বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩৮০০ নাগরিককে সরিয়ে নিয়েছে। নেতানিয়াহুর অফিসের তথ্য মতে ইরানি হামলার ফলে ৪০টিরও বেশি লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ইস্পাহান প্রদেশে ইসরায়েলের উন্নত হার্মিস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের মোট ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করল ইরান। এদিকে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের ওপর হামলায় অংশ নেয়, তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে এমনটাই জানাচ্ছেন দেশটির কর্মকর্তারা। ইরানের ওপর ইসরায়েলের লাগাতার হামলা এবং ক্রমবর্ধমান এই সংঘাতের মধ্যে ইসলামাবাদের উদ্বেগ আরও প্রকট হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর প্রভাব পাকিস্তানের সীমানা পর্যন্ত বিস্তৃত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলি আগ্রাসনের মধ্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে একটি গোপন চিঠি পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। লুৎফা ফৌজিয়া, দীপ্ত বার্তাকক্ষ। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ক্ষেপণাস্ত্র। দূরপাল্লা, মধ্য ও স্বল্প পাল্লার এই বিশেষ অস্ত্রটি অত্যন্ত দ্রুতগতির। ইরান থেকে ছোড়া শত শত এই ক্ষেপণাস্ত্র এখন ভয়ের কারণ হয়ে উঠেছে তেল আবিবের জন্য। জায়নবাদীদের বর্বরতার জবাব দিতে ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এতে তেল আবিবের রাতের আকাশও হয়ে উঠছে উজ্জ্বল। সংঘাতের ষষ্ঠ দিনে এসে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-১ নিক্ষেপ করে ইরান। এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েল বিধ্বংসী বলে উল্লেখ করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। ২০২৩ সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র প্রথম উন্মোচন করে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন। ইরানের কতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তা স্পষ্ট জানা না থাকলেও ধারণা করা হয় মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ও উন্নত ক্ষেপণাস্ত্রের ভান্ডার এই দেশটি। গত ৩ দশকে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের এক বিশাল ভান্ডার গড়ে তোলে ইরান। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর আগে ইরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল প্রায় ৩,০০০। এর মধ্যে রয়েছে স্বল্প, মধ্য ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং এমনকি হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রও রয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ISNA গত বছর এক প্রতিবেদনে জানায় তাদের কাছে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে এমন অন্তত ৯ ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে রয়েছে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যেমন ইমাদ ও গাদার-১। এই রেঞ্জের মধ্যে ইরানের প্রথম হাইপারসনিক ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমন দূরপাল্লার অস্ত্র যা প্রচলিত বা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। মধ্যাকর্ষণ শক্তির কারণে বক্র বা ধনুকের মতো পথে চলে এটি। ছুটে চলে অবিশ্বাস্য রকম দ্রুত গতিতে। উৎক্ষেপণের পর শক্তিশালী রকেট ইঞ্জিন দিয়ে আঘাত হানে লক্ষ্যবস্তুতে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে ১০,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এই ক্ষেপণাস্ত্র। কয়েক মিনিটের মধ্যেই কয়েক হাজার কিলোমিটার অতিক্রম করতে পারে এটি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর দীর্ঘ পাল্লা এবং উচ্চ গতির কারণে এসব ক্ষেপণাস্ত্র আটকানো খুব কঠিন। আর এই বৈশিষ্ট্যই মিসাইলগুলোকে বিশেষভাবে বিপজ্জনক করে তোলে।
ইশরাত সুমা, দীপ্ত সংবাদ। সব ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সঙ্গে এসএসএফকে কাজ করতে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, এসএসএফ অন্যান্য বাহিনীর তুলনায় একটি ক্ষুদ্র বাহিনী, তবে এর কাজের গুরুত্ব ও সংবেদনশীলতা অনেক বেশি। বিগত 10 মাসে এই বাহিনী দেশ বিদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছে। এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলো মোকাবেলার জন্য যাবতীয় প্রস্তুতি নেবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। প্রিয় এসএসএফ সদস্যবৃন্দ, রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার সন্ধ্যায় হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে গত ৮ জানুয়ারি কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। টানা 17 দিন ক্লিনিকে থাকার পর 25 জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন তিনি। গত 6 মে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া ফতুল্লার সাইদ হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। এ সময় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, সিদ্ধিরগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সজল হত্যা মামলায় আইভীকে হুকুমের আসামি করা হয়েছে। এদিকে আইভীর আইনজীবী জানিয়েছেন, 2টি মামলার এজাহারে আইভীর সম্পৃক্ততা উল্লেখ নেই। আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি ও ফতুল্লা থানায় 1টি মামলা রয়েছে, এর মধ্যে 3টি হত্যা মামলা। অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইল এবং মানবতা বিরোধী অপরাধের মামলার আরও 2 আসামির বিষয়ে শুনানি 15 সেপ্টেম্বর। বুধবার কারাগার থেকে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এই তারিখ ঠিক করে। সোহেলের বিরুদ্ধে 2012 সালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ছাত্র শিবিরের গোলাম মর্তুজা নিহিমকে অপহরণের অভিযোগ রয়েছে। এছাড়া জুলাই আগস্টের মামলায় অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াককে ট্রাইব্যুনালে নেওয়া হয়। জুলাই আন্দোলন চলাকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এই আন্দোলন চলছে। বুধবার বেলা 11টার দিকে সচিবালয় 6 নম্বর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। এরপর মিছিল নিয়ে সচিবালয় চত্বরের দিকে যান বিক্ষোভকারীরা। তবে অন্য দিনের চেয়ে আজ বিক্ষোভ মিছিলে কর্মচারীদের উপস্থিতি কম ছিল। আগামীকালের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে রবিবার থেকে সারা দেশে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। ইউএনডিপির অর্থায়নে নির্বাচন কমিশনের বাস্তবায়নাধীন $18.53 মিলিয়ন ব্যালট প্রকল্পে $2 মিলিয়ন আর্থিক সহায়তা দেবে অস্ট্রেলিয়া। বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাজিরউদ্দিনের উপস্থিতিতে ইউএনডিপি ও অস্ট্রেলিয়ান হাই কমিশনের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। বৈঠক শেষে ইসির সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এসব তথ্য গণমাধ্যমকে জানান। তিনি বলেন, নির্বাচনের জন্য 16টি কম্পোনেন্ট রয়েছে। এই 16টির মধ্যে অর্থায়নের বিষয়ে ইউএনডিপির সঙ্গে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া $2 মিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। প্রকল্পটি 2027 সালের 31 ডিসেম্বর পর্যন্ত চলবে। চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে 20 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার ভোর 4:45টার দিকে সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশিন করা হয়। পরে তাদের আটক করে বিজিবির সদস্যরা। আটককৃতদের মধ্যে 3 জন পুরুষ, 7 জন নারী ও 10 জন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়। আটক ব্যক্তিদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিজিবি। পুশিনের বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। ঢাকার আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত 6 জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে 5 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেট সংলগ্ন বেদের পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় জুয়েল মিয়ার 2 তলা বাড়ির নিচ তলার ভাড়াটিয়া রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন দিলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ভবনের দেয়াল ধসে পড়ে। আগুনে দগ্ধ হন অন্তত 6 জন। প্রথমে তাদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। এদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও বাকি 5 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনে মতভিন্নতা, অভিমান ভুলে আলোচনায় জামায়াত। প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমিয়ে বাড়ানো হয়েছে করের বোঝা, আশাভঙ্গের কথা জানালো সিপিডি। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় চট্টগ্রাম ও খুলনায় জনদুর্ভোগ, কক্সবাজারের রামুতে পাহাড় ধসে নিহত 1। ইরানিরা কখনো আত্মসমর্পণ করে না, জাতির উদ্দেশ্যে ভাষণে খামেনি। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডলারেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।